দীঘার পর এবার শিলিগুড়ি জগন্নাথ দেবের মন্দিরের পর এবার মহাকাল মন্দির। শিলিগুড়িতে তৈরি হবে বিরাট মহাকাল বড় শিব স্থাপন। আজ মহাকাল মন্দিরে পুজো দেন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে পুজো দেওয়ার পরে তিনি ঘোষণা করেন যে শিলিগুড়িতেও বিরাট সব থেকে বড় মহাকাল মন্দির হবে, সব থেকে বড় শিব স্থাপন হবে। শিলিগুড়িতেও মহাকাল মন্দির। দীঘার পর এবার শিলিগুড়ি। দীঘার পর্যটন, ব্যবসায়ীরা বলেন দীঘার পর্যটনে অনেক বেশি অক্সিজেন দিয়েছে দীঘার জগন্নাথ মন্দির। উত্তরবঙ্গে পর্যটনে আরও জোর দিতে এই পরিকল্পনা কিনা সেই নিয়েই আমরা কথা বলবো। প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, উত্তরবঙ্গের পর্যটনে কি লক্ষ্য পর্যটনের বার বৃদ্ধি এবং সেই কারণেই কি মহাকাল মন্দির শিলিগুড়িতে কোথায় হবে, কোন জায়গায় হবে? আজকে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে তিনি জেলা শাসককে এই বিষয়ে বলেছেন, নির্দেশ দিয়েছেন এবং একটি জমি খোঁজার যে কাজ তা ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। এবং যেখানে এই মন্দিরটি তৈরি করা হবে, দীঘার জগন্নাথ ধাম যেমন রয়েছে এবং নিউ টাউনে যেমন রাজারহাট নিউ টাউনে যেমন রাজ্য সরকারের তরফ থেকে দুর্গাঙ্গন তৈরি করা হচ্ছে, ঠিক সেরকমভাবে এটি হবে। একটি বিশাল কনভেনশন সেন্টার হবে এবং তার পাশেই গড়ে উঠবে এটি এবং সেখানে একটি বিরাট বড় শিবের মূর্তিও সেখানে থাকবে। আমরা জানি যে দার্জিলিংয়ের অন্যতম বিখ্যাত জায়গা মহাকাল মন্দির, প্রচুর দেশ বিদেশের পর্যটক সেখানে আসেন এবং যারা পাহাড় বেড়াতে ভালোবাসেন তারা পাহাড়ের এই জায়গা সম্পর্কে অত্যন্ত অবহিত। তাকেই একেবারে সমতলের এই জায়গাতে নিয়ে আসা হচ্ছে এবং এটি দ্রুত বাস্তবায়ন করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা দরকার তাও শুরু হয়েছে এবং অবশ্যই পাহাড়ের পর্যটনের ক্ষেত্রে এটা অন্যতম গুরুত্ব তো অবশ্যই আনবে। এবং যারা পাহাড়ে যান তাদেরকে তো শিলিগুড়ি ছুঁয়েই যেতে হয়, ডুয়ার্সে গেলেও শিলিগুড়ি ছুঁয়েও অনেকে যান। তাহলে সেই অবস্থাতে দাঁড়িয়ে সমতলের এই জায়গাতেও পর্যটন অর্থনীতি অনেকটা যে বিকশিত হবে এর মধ্যে দিয়ে সেটা পরিষ্কার। বেশ, যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে একটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো। জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করব, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। ফের উত্তরবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে ধূপগুড়িতে দুর্গতদের সঙ্গে কথা, ত্রাণও বিলি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধূপগুড়িতে গেলেন, ত্রাণ বিলি করলেন, দুর্গতদের সঙ্গে কথা বললেন এবং সেখানেও বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ পরিস্থিতি নিয়ে সরকারের দিকে তোপ দাগলেন। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মৃত পরিবার 2.5 লাখ টাকা করে চেক পেয়েছেন বা ডিএম এর মাধ্যমে পাবেন। ভারতীয় জনতা পার্টির এমএলএরা আমরা আমাদের বিজেপি এমএলএদের যে স্যালারি ভাতা পাই সেখান থেকে সংগ্রহ করি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবারগুলি মারা গেছে, যাদের আইডেন্টিফাই হয়েছে তাদেরকে 2 লক্ষ টাকা করে আমরা আমাদের পক্ষ থেকে দেব। বিরোধী দলনেতার দেওয়া ত্রাণ ফেরত, ক্ষোভ দুর্গত এলাকায় না যাওয়ায়। শুভেন্দু অধিকারীর দেওয়া এই কুরসামারিতে এই একাংশ ত্রাণ ফেরত দিলেন। শুভেন্দু অধিকারীর দেওয়া ত্রাণ ফেরত, বিরোধী দলনেতার দেওয়া ত্রাণ নিতে অস্বীকার। দুর্গত এলাকায় না যাওয়ায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ। আমরা অনুরোধ করছি পিন্টু মন্ডল, জ্ঞান মোহন মন্ডল, জিলু মন্ডল, এই দেখুন ত্রাণ ফিরিয়ে দিচ্ছেন দুর্গতরা।
কুরসামারিতে ত্রাণ বিলির সময় ত্রাণ ফেরত দিচ্ছেন। ছাগল গরু তার ইয়ে হয়ে গেল কি কি দিছে আজকে ত্রাণে? চাল ডাল তেল এখানে দিয়ে আমার হয়ে কয়দিন যাবে এইগুলো দিয়ে কয়দিন যাবে? 2 দিন যাবে। আপনাদের সাথে কথা বলা নাই? আপনাদের সাথে কথা বলতে শুভেন্দু অধিকারী আমার কথা বললো 10 দিন থেকে এখানে আসি, শুভেন্দু অধিকারী একদিনও আসে নাই। আজকে আসলো কি নিয়ে আসলো? কিছু তো আনে নাই আমাদের জন্য। আপনারা যেখানে শুভেন্দু অধিকারী আসছিলেন সেখানে গেছিলেন? না, আমরা যাবো কেন? আমাদের তো দেখতে আসবে এখানে না, আমরা তো বানাতে ভাসি, আমাদের এখানে দেখতে আসবে না। আপনাদের ক্যাম্পে আসেনি? না, আসে নাই। আমরা তো দেখার জন্য ক্যাম্পে বসে আছি, আমাদের তো দেখতে আসলো না। আমাদের ভোট নিয়ে মন্ত্রী আমাদেরকে দেখতে আসলো না, এটা আবার কি নেতা? আমাদের এদিকে আসবে, ও দেখবে আমরা কি পরিস্থিতিতে আছি না আছি। আজকে আমরা 12 দিন থেকে আমরা এখানে আছি, ক্যাম্পে আছি। শুভেন্দু তো আমাদের এদিকে সামনে দিয়ে চলে গেল, ও তো আসলো না আমাদের এদিকে দেখতে। তো তিনি কোথায় গিয়েছিলেন? আমি এইখানে ছিলাম, আমার ক্যাম্পে ছিলাম। আমার ক্যাম্পে ছেড়ে আমি কেন যাব? না, আমরা শুধু চাল ডাল দিব না, আমরা দিদির চাল ডাল নিব। আমরা দিদির চাল ডাল সব নিব। আর এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপিকে দুর্গতদের পাশে দাঁড়াতে বাধা, অভিযোগ অগ্নিমিত্রা পলের। ছবি তুলতে ত্রাণের নাটক, বিজেপিকে পাল্টা কুণাল ঘোষের। বারবারই দেখছি আমরা তিরপল দিতে চাই, আমরা ত্রাণ দিতে চাই, মানুষের সঙ্গে দেখা করতে চাই, কেউ খুন হয়েছে বা ধর্ষণ হয়েছে তার সঙ্গে দেখা করতে চাই, আমাদেরকে আটকানো হয়। তো কোথাও এটাই মনে হয় যে অত্যন্ত ইনসিকিউর, এবং তারা নিজেরাও কাজ করেননি, আর 4 মাস বাকি, কাজ করারও কোনো সুযোগ নেই। আমরা যাতে বাংলার মানুষের পাশে না দাঁড়াতে পারি, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস রাখছে, এবং সেই বিশ্বাসটা কোথাও একটা ভঙ্গ করা, আমাদের না যেতে দেওয়া এবং সম্পূর্ণভাবে বিরোধী দলনেতাকে ব্যারিকেড করা, কারণ উনি সব জায়গাতেই ভীষণ ভোকাল, এটা আমরা বরাবরই দেখে আসছি। তাতে আমরা খুব একটা ভীত নই, আমরা চিন্তিত নই। বাংলার মানুষ বুঝে গেছে 26-এ বিজেপি সরকার আসছে। এরা শুধু ছবি তুলতে যায়, সারা বছর এরা সঙ্গে থাকেন। আপনি বলুন, এই যে বিজেপি নেতারা এই ত্রাণের নাটক করছেন, কেন্দ্রীয় সরকার এত বড় প্রাকৃতিক বিপর্যয়, ভুটান থেকে জল আসছে, অন্য রাজ্যের জলে ভুগছে উত্তরবঙ্গ, তার সঙ্গে এই অতিবৃষ্টি, কেন্দ্রীয় সরকার তো 1 নয়া পয়সা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দিচ্ছে না। অন্য রাজ্যকে দিচ্ছে, বাংলাকে দিচ্ছে না। তো যে কয়েকজন মানুষ ওনাদের ভোট দিয়েছিল তাদের মুখ চেয়েও তো বলা উচিত যে বিজেপি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলার টাকাটা দাও, সেটাও দিচ্ছে না। নিজেদের ব্যক্তি স্বার্থের সস্তা রাজনীতির প্রচারে ব্যবহার করছে। যেখানে মুখ্যমন্ত্রী মাটি কামড়ে পড়ে আছেন, তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর মানুষের পাশে আছে। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, আর সেই বিপর্যয়ে প্লাবনে ভেসে গেছে মাথাভাঙা, কোচবিহার, আলিপুরদুয়ারের হাজার হাজার হেক্টর বিঘা জমি। জমিতে নুইয়ে পড়ছে ধান গাছ, বেগুন গাছও নষ্ট। মন খারাপের এই ছবি আলিপুরদুয়ারের। গত 4 অক্টোবর উত্তরবঙ্গের নাগারে বৃষ্টি হয়। আলিপুরদুয়ারে ফুঁসে ওঠে শিলতোরসা, সিসামারা, রায়ডাক, সংকোষ। ভাসিয়ে দেয় বিস্তীর্ণ এলাকা। জল নামতেই কৃষকদের মাথায় হাত। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক, কুমারগ্রাম এবং বীরপাড়া মাদারিহাট ব্লকে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট। বেশিরভাগ জমিতেই এখন পলি আর কাদা, এর জেরে মাঠেই নুইয়ে পড়ছে ধান। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে শিলতোরসা নদীর চর এলাকায় বেগুন চাষেও ব্যাপক ক্ষতি। যেরকম ধান ছিল, ধানের সাথে সবজি ছিল, যেরকম ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এরকম ইত্যাদি অনেক কিছু ছিল আর কি। জল জমে যাওয়ার কারণে ওই দিন তো 24 ঘন্টা তো জল ফুলফিল নামতে পারে নাই। তো 48 ঘন্টার পরে যেরকম মোটামুটি জলটা নেমেছে, বুদ্ধির পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে। আলিপুরদুয়ার জেলা হর্টিকালচার বিভাগের তথ্য অনুযায়ী এই জেলায় 336 বিঘা জমিতে নষ্ট হয়েছে সবজি। প্রায় 100 বিঘা জমিতে ধান চাষে ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। কৃষকদের দেওয়া হচ্ছে হাইব্রিড সবজির বীজ। এইখানে ক্ষয়ক্ষতিটা প্রচণ্ড পরিমাণে হয়েছে, তো এইখানে আমরা আগে চেষ্টা করছি, ওইগুলোও অন্য পঞ্চায়েত থেকেও করছে,
ওখানেও বিডিও অফিসের লোকও আছে, সব জায়গায় কম বেশি কাজ একসঙ্গেই চলছে। কোচবিহার মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাট গা ঘেঁষে বয়ে গিয়েছে জল ঢাকা নদী। দুর্যোগের সময় এই নদীর জলে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা, সেই জল নেমেছে। এখন ধানের জমিতে বালি আর পলি, বিঘার পর বিঘা জমির ধান নষ্ট। এখন এখানকার কৃষক সবাই চিন্তিত, দুঃখিত যে কি করি আমরা এখন সংসার যাপন করি। তাই এই নিয়ে আমরাও চিন্তিত, সরকার পক্ষকে বিভিন্নভাবে আবেদন করার, যাতে আমার এই ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা হয়। বাঁধ ভাঙনের ফলে আপনার বেশ কিছু এলাকায় জল ঢুকে যায় এবং পরে ঢুকে যায়। ঘটনার পরের দিনই আমরা ওখানে গেছি ইনকোয়ারি করতে। সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে প্রায় প্রতিদিনই আমাদের ওখানে ক্যাম্প হচ্ছে। জলপাইগুড়িতে জলঢাকা এবং তিস্তা পাড়েও বিপদ। এখানেও মাঠেই নষ্ট মাঠের ফসল। এখন আমন ধান কাটার সময়, কাটার আগেই ধান গাছ নুইয়ে পড়েছে, ক্ষতি হয়েছে সবজি চাষেও। আচমকা জল আসায় যে সমস্ত ধানগুলো পাকার মুখে ছিল সেগুলো সয়ে গেছে, উপরে পলি পরে ঢেকে গেছে। আর যে ধানগুলো মানে সবেমাত্র ফুল বেরিয়েছে, মুখ খোলা ছিল, সেগুলোতে জল গিয়ে পুরো চিটা হয়ে গেছে এবং পড়েও গেছে ধান। নিউজ 18 বাংলা।